হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে জর্জ বার্নার্ড শ এর লেখা একটি প্রবন্ধ ফ্রিডম, এই ফ্রিডম প্রবন্ধটি আমরা সম্পূর্ণরূপে বাংলায় জানব। শুরু করার আগে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, যা এই এসে বা প্রবন্ধটি বুঝতে আমাদের সাহায্য করবে। চলুন শুরু করি। জিবি শ এর ফ্রিডম আসলে 18 জুন 1935 সালে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি তে দেওয়া রেডিও আলোচনার একটি সিরিজের অন্তর্গত। এটি আসলে একটি বক্তৃতা বা বক্তব্য ছিল, পরে প্রবন্ধ আকারে বের হয় বা লেখা হয়। বক্তৃতাটি তাত্ত্বিক পরিভাষা বা থিওরিটিক্যাল জার্গন থেকে মুক্ত বলে মনে হচ্ছে, কিন্তু শ যা বলে বা বলেছেন তাতে তিনি নিজের কথায় নিজেও প্রতারিত হতে পারেন। মানে কথার প্রমাণ বাস্তবে নাও মিলতে পারে, কারণ তার হাস্যরসের পিছনে রয়েছে সমসাময়িক সামাজিক অবস্থার ব্যঙ্গ। তার বক্তৃতা ছিল আসলে স্বাধীনতার প্রচলিত ও পুঁজিবাদী দৃষ্টিভঙ্গির নিন্দা। রাজনৈতিকভাবে শ গণতান্ত্রিক সমাজতন্ত্রের সাথে সঙ্গতিপূর্ণ মার্ক্সবাদের একটি রূপের সাথে যুক্ত। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুসারে সমাজকে গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে সমাজতান্ত্রিক রাজনৈতিক অবস্থায় পৌঁছানোর চেষ্টা করা উচিত। শ এর কাছে পুরোপুরি সম্পূর্ণরূপে মুক্ত ব্যক্তিকে, সেটা আমাদের আগে জানতে হবে। শ বলেছেন, পুরোপুরি মুক্ত ব্যক্তি স্পষ্টতই এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দের কাজ করতে পারেন যখন তিনি পছন্দ করেন, এবং যেখানে তিনি পছন্দ করেন সেখানেও তিনি যেতে পারেন, সেখানেই তিনি সেইভাবেই কাজ করতে পারেন, অথবা তিনি পছন্দ করলে কিছু নাও করতে পারেন। স্বাধীনতার ধারণা তিনটি পার্থক্যের ধারণার উপর এখানে স্থাপন করা হয়েছে। প্রথমটি হলো উচ্চ শ্রেণীর স্বাধীনতা বনাম প্রেমিক শ্রেণীর স্বাধীনতা, আপার ক্লাস ফ্রিডম ভার্সেস লাভার ক্লাস ফ্রিডম। দ্বিতীয়টি হলো প্রাকৃতিক দাসত্ব বনাম মানুষ থেকে মানুষের দাসত্ব, ন্যাচারাল স্লেভারি ভার্সেস ম্যান টু ম্যান স্লেভারি। 3 নম্বরটি হলো আসল স্বাধীনতা বনাম নকল স্বাধীনতা, রিয়েল ফ্রিডম ভার্সেস ফেক ফ্রিডম। স্বাধীনতা বিষয়ে লেখক ব্যক্তি স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতার ধারণার প্রতি একটি মৌলিক এবং উদ্দীপক মনোভাব রাখার জন্য অনুরোধ করেছেন, এবং দক্ষতার সাথে প্রকৃতির কাছে মানুষের প্রকৃতির দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের অপ্রাকৃতিক দাসত্বের মধ্যে তিনি পার্থক্য বিশ্লেষণ করেছেন। চলুন বন্ধুরা, এবার প্রবন্ধটি আমরা জেনে নিই বা পড়তে শুরু করি। একজন সত্যিকারের স্বাধীন ব্যক্তি বলতে কি বোঝায়? তখনই একজন ব্যক্তি স্বাধীন হয় যখন সে স্থান, কাল, বিষয় সাপেক্ষে যেটা পছন্দ করে সেটা সে তখনই করতে পারে, অথবা তার কিছু করতে মন না গেলে কিছু করে না। হ্যাঁ, এই প্রকার কোনো মানুষই নেই, এবং এই ধরনের মানুষ কখনো থাকতেই পারে না। আমরা পছন্দ করি বা নাই করি, আমরা আমাদের জীবদ্দশায় 1/3 সময় ঘুমিয়ে কাটিয়ে দিই। ধোয়াধুয়ি করতে এবং পোশাক পরা ও ছাড়তে বেশ কিছুক্ষণ কাটাই। আমরা প্রায় 2 ঘন্টা খেতে ও পান করতে ব্যয় করি। যাতায়াতেও কিছুক্ষণ আমরা এইভাবে সময়কে খরচ করি। আমরা প্রায় দিনের অর্ধেক সময় আমাদের প্রয়োজনের জন্য দাসত্ব করি, অথচ আমরা হাজার অনুগত দাসের রাজা, যাদের কোনো চাকর নেই, স্ত্রী ছাড়া দণ্ড মূর্খের কর্তা। স্ত্রীলোকেরা শিশুর জন্ম দেওয়ার মতো অতিরিক্ত দাসত্বের কাজ করে পৃথিবীকে এখনো জনসংখ্যায়িত হতে দেয়। ভয় বা আলস্যের কারণে এই স্বাভাবিক কাজগুলি এড়ানো যাবে না, কিন্তু তারা যুক্ত হতে পারে অন্য কাজগুলির সঙ্গে যেগুলির সঙ্গে তারা যুক্ত হতে পারেনি। যেহেতু আমরা খাই তাই আমাদের খাদ্যের জোগাড় করতে হয়, যেহেতু আমরা ঘুমোই তাই আমাদের বিছানা, খাট, ফায়ারপ্লেস, কয়লা প্রভৃতির দরকার হয়। আমরা যেহেতু রাস্তায় হাঁটি তাই আমাদের নগ্নতা ঢাকার জন্য পোশাক পরিচ্ছদের প্রয়োজন হয়। অন্ন, বস্ত্র, বাসস্থান সবই মানুষের পরিশ্রমের দ্বারা তৈরি হয়, কিন্তু যখন তারা তৈরি হয় তখন তারা চুরি হতেও পারে। তুমি যদি মধু পছন্দ করো
বা তোমার যদি মধুর প্রয়োজন হয়, তবে মৌমাছিদের তাদের পরিশ্রম দিয়ে আগে মধু তৈরি করতে দাও এবং তারপরে তাদের কাছ থেকে মধু চুরি করো। তুমি যদি খুবই কুঁড়ে হও, এক জায়গায় থেকে অন্য আরেক জায়গায় পায়ে পায়ে যেতে, তখন তুমি একটি তুরঙ্গকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারো এবং যা তুমি একটি ঘোড়া বা একটি মৌমাছির প্রতি করে থাকো। তুমি তা করতে পারো একটি পুরুষ বা একটি স্ত্রীলোক বা একটি শিশুর ক্ষেত্রেও। যদি তুমি তাদেরকে তোমার হয়ে খাটিয়ে নাও, জোর করে বা ঠকিয়ে বা কোনো কৌশলে, অথবা তাদেরকে এই শিক্ষা দিয়ে যে তোমার কাছে তাদের স্বাধীনতা উৎসর্গ করা বা বলি দেওয়াই তাদের ধর্মীয় কর্তব্য। সুতরাং সাবধান, তুমি যদি কাউকে বা একদল ব্যক্তিকে অনুমতি দাও তোমার উপর খবরদারি বা মোড়লি ফলাতে, তাহলে দেখবে যে সে তার দাসত্বের সমস্ত কিছুই বর্তে দেবে প্রকৃতির কাছে, সঁপে দেবে প্রকৃতির কাছে, এবং সেই ভারও চলে আসবে সরাসরি তোমার কাঁধে। এবং তুমি দেখবে তুমি কাজ করে চলেছ দিনে 8 থেকে 12 ঘন্টা। তোমার ও তোমার পরিবারের জন্য যে কাজটা তুমি অনায়াসেই অর্ধেক সময়ে বা তার চেয়েও কম সময়ে করে ফেলতে পারো। সমস্ত সৎ সরকারের লক্ষ্য হওয়া উচিত তোমাকে রক্ষা করা, সমূহ ধ্বংসের হাত থেকে তোমাকে রক্ষা করা। কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত প্রকৃত সরকারের উদ্দেশ্য হলো এর বিপরীত। তারা তোমাকে দাসত্বে বাধ্য করে এবং তাকেই বলে স্বাধীনতা। তারা তোমার দাসত্বকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট সীমায়, তোমার প্রভুদের লোভকে নিয়ন্ত্রিত রাখে। যখন এর অর্থ হয় দাসত্বের চেয়েও নিচু ধরনের দ্রব্য দাসত্বের মূল্য বেশি হয়, তখন তারা দ্রব্য দাসত্বকে মুছে ফেলে এবং তোমাকে স্বাধীন করে দেয় পছন্দ করার জন্য চাকরি বা প্রভুত্ব। এবং একেই তারা বলে স্বাধীনতার জন্য একটি গৌরবময় জয়, যদিও এটা তোমার কাছে শুধুমাত্র একটা উপায় মাত্র। যখন তুমি অভিযোগ জানাও, তখন তারা প্রতিজ্ঞা করে বলে যে ভবিষ্যতে তুমি তোমার জন্য দেশ শাসন করবে। তারা প্রতিজ্ঞা পুনরুদ্ধার করে তোমাকে একটি ভোটাধিকার দিয়ে এবং একটি সাধারণ নির্বাচন করে প্রতি 5 বছরে। নির্বাচনের সময় তাদের দুজন ধনী বন্ধু তোমার ভোটটি চায় এবং তুমি যখন তোমার পছন্দের ব্যাপারে স্বাধীন, তাদের মধ্যে কাকে তুমি তোমার ভোটটি দেবে আরেকজনকে বাদ দিয়ে তোমার একটা পছন্দ যেটা তোমাকে আগের চেয়ে স্বাধীনতর করবে না, এটা তোমার কাজের সময়ের 1 মিনিটও কমাবে না, কিন্তু খবরের কাগজগুলি তোমাকে নিশ্চিত করে যে তোমার ভোটটি নির্বাচনকে স্থিরীকৃত করেছে, যেটা তোমাকে একটি গণতান্ত্রিক দেশে একজন স্বাধীন নাগরিকের মর্যাদা দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার এটা হলো যে তুমি এমনই বোকা যে তাদেরকে বিশ্বাস করে বসে আছো। বর্তমান দিনে একটা বৃহৎ পার্থক্য হলো প্রকৃতির প্রতি মানুষের স্বাভাবিক দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের অস্বাভাবিক দাসত্বের মধ্যে। প্রকৃতি তার দাসদের প্রতি বিশেষভাবেই যত্নশীল। যদি সে তোমাকে খাদ্য খেতে ও পান করতে জোর করে, সে তখন এমনই অপরূপ ও আনন্দদায়ক খাবার ও পানীয় তৈরি করে যে যখন আমরা সেটা জোগাড় করতে পারি, তখন মাত্রা না রেখেই গোগ্রাসে খাদ্য খাই ও পান করি। আমরা না ঘুমোলে পাগল হয়ে যাব, কিন্তু তারপর ঘুম এত আনন্দদায়ক যে আমাদের সকালে উঠতে খুব অসুবিধা হয় এবং সাধারণ যুবকের কাছে আগুনের ধার এবং পরিবারগুলি এত আরামদায়ক মনে হয় যে তারা বিবাহ করে এবং তাদের স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করে এবং তাদের স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সমাজ গঠনের কাজে যোগ দেয়। আর ঠিক এইভাবেই দাসত্বের স্বাভাবিক পরিণতির তিক্ততার চেয়ে তাদের পরিতৃপ্তিতে আমরা মহত্তম আনন্দ লাভ করে থাকি। আমরা প্রশংসা করার উদ্দেশ্যে স্পর্শকাতর গানগুলি লিখে থাকি। একজন ভাঁড় তার রাত্রিকালীন খাবার হো সুইট হোম গান গেয়ে রোজগার করে থাকে। একজন ব্যক্তির প্রতি আরেকজন ব্যক্তির দাসত্ব ঠিক এর বিপরীত। আমাদের কবিরা এর প্রশংসা করে না। তারা বলে কোনো মানুষই ততটা ভালো নয় যতটা আরেকটা মানুষের প্রভু হবার সে উপযুক্ত হয়। মহান ইহুদি মহাপুরুষদের মধ্যে সাম্প্রতিকতম হলেন কার্ল মার্কস নামের ভদ্র মহোদয়, যিনি তার জীবনের সর্বস্ব অতিবাহিত করেন
এই প্রমাণ করতে যে স্বার্থকেন্দ্রিক নিষ্ঠুরতায় কোনো চরমপন্থী নেই, যাতে মানুষের প্রতি মানুষের দাসত্ব বন্ধ হবে। যদি আইন করে তা বন্ধ করা না হয়, তুমি নিজেই দেখতে পাবে যে সে এটা তৈরি করে এক ধরনের দীর্ঘকালীন গৃহযুদ্ধের, যাকে শ্রেণী সংগ্রাম বলে। দাসেদের এবং তাদের প্রভুদের মধ্যে সংঘবদ্ধভাবে একদিকে ট্রেড ইউনিয়নগুলো এবং অন্যদিকে এমপ্লয়ার্স ফেডারেশনগুলি। সন্ন্যাসী টমাস মুর, যিনি অতি সাম্প্রতিককালে সন্ন্যাসী বলে স্বীকৃত হয়েছেন, সেইন্ট বলে স্বীকৃত হয়েছেন, বলেছেন যে আমরা কখনো একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাজ পেতে পারি না যতদিন না এই সংগ্রাম শেষ হয়ে দাসত্ব একেবারে মুছে গিয়ে থাকে এবং বাধ্যতামূলকভাবে প্রত্যেকে এই পৃথিবীর কর্মযজ্ঞে তার নিজের অংশটুকু নিজের হাত ও মস্তিষ্কের সাহায্যে করে ফেলে, অন্যের ঘাড়ে সেই দায়িত্ব চাপিয়ে না দিয়ে। খুব সাম্প্রতিককালে মালিক সম্প্রদায় তার পার্লামেন্ট, স্কুল এবং খবরের কাগজগুলির মাধ্যমে দারুণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দেশ হলো স্বাধীন মানুষের দেশ এবং আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য স্বাধীনতা জয় করে এনেছেন যখন তারা রাজা জনকে বাধ্য করেছে ম্যাগনা কার্টায় সই করতে, যখন তারা উইলিয়ামকে বাধ্য করেছে বিল অফ রাইটস গ্রহণে, যখন পূর্বপুরুষেরা আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃতি ছিনিয়ে এনেছে, যখন পূর্বপুরুষেরা ওয়াটারলু এবং ইটনের খেলার মাঠে ট্রাফালগারের যুদ্ধ জিতেছে, এবং যখন শুধুমাত্র অন্য দিনে তারা একেবারে অনিচ্ছুকভাবে পরিবর্তিত করেছেন জার্মান, অস্ট্রিয়ান, রাশিয়ান এবং অটোম্যান সাম্রাজ্যগুলিকে প্রজাতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছেন। আমরা যখন চিৎকার করি তখন আমাদের বলা হয় যে আমাদের সকল দুঃখ কষ্ট আমাদেরই সৃষ্ট, কারণ আমাদের ভোট দেবার ক্ষমতা আছে। যখন আমরা বলি ভোটে কি ভালো হয়, আমাদের তখন বলা হয় যে আমাদের কারখানা সংক্রান্ত আইনগুলি আছে, আয় নির্ধারণ সংস্থা আছে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আছে এবং নতুন নতুন আইন আছে ইত্যাদি। একজন যুক্তিসঙ্গত মানুষ আর কি আশা করতে পারে? আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে ধনীরা কর দেয় তাদের আয়ের 1/4 অথবা 1/3, এমনকি আবার কি তাদের আয়ের চেয়েও বেশি, অথচ গরিবদের কথা স্মরণ করাই হয় না যে তাদেরকে তাদের আয়ের বেশিরভাগটাই দিতে হয় ভাড়া হিসেবে, উপরন্তু 2 বার কাজে লাগাতে হয়, যেহেতু তাদের সেটা প্রয়োজন, অবশ্য যদি তারা স্বাধীনভাবে থাকে। যখনই কোনো অবিচারের বিরুদ্ধে বিখ্যাত লেখকরা প্রতিবাদের আওয়াজ তোলেন, ধরা যাক ভলতেয়ার এবং রুশো এবং টম পেইন প্রমুখেরা 18 শতাব্দীতে, অথবা করেট এবং শেলি, কার্ল মার্কস এবং লাসেল 19 শতাব্দীতে, আবার লেনিন এবং ট্রটস্কি 20 শতাব্দীতে যখন প্রতিবাদের ঝড় তুলেছিলেন, তখন তোমাদের শেখানো হয় যে তারা নাস্তিক এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি, খুনি এবং বদমাইশ, এবং তাদের বই কেনা বা বিক্রি করা এক ধরনের অপরাধমূলক কাজ। যদি তাদের শিষ্যরা একটি আন্দোলন করে, ইংল্যান্ড সরকার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং অন্য ক্ষমতাশীল গোষ্ঠীদেরকে অর্থ দিয়ে সাহায্য করে তাদের দিয়ে আন্দোলনকারীদের চাপা দিয়ে দাস ব্যবস্থা টিকিয়ে রাখার বা ফিরিয়ে আনার জন্য। যখন এই যৌথ শাসকরা ওয়াটারলুতে সফলতা অর্জন করেছিল, এই জয় তখন বিজ্ঞাপিত হয়েছিল ব্রিটিশ স্বাধীনতার অপর একটি জয় হিসেবে, এবং ব্রিটিশ অর্থ চুক্তিতে অভ্যস্ত দাসেরা লর্ড বাইরনের বিলাপ সত্ত্বেও ওই সমস্ত বিশ্বাস করেছিল এবং হৈ হৈ করে জয়ধ্বনি দিয়েছিল। যখন কোনো বিপ্লব জয়যুক্ত, যেমনটি 1922 রাশিয়াতে হয়েছে, লড়াই থেমেছে, কিন্তু অভদ্র ব্যবহার, চরিত্র হননে, মিথ্যা ভাষণ, অসত্য টিকে থেকেছে যতদিন না বিপ্লবাত্মক রাষ্ট্র উন্নীত হয়েছে প্রথম সারির মিলিটারির শক্তিতে। তারপর আমাদের কূটনীতিবিদেরা বেশ কয়েক বছর ধরে বিপ্লবী নেতাদের খলনায়ক ও বিশ্বাসঘাতক বলে ধিক্কার জানাবার পর ঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের রাত্রিকালীন ভোজে আমন্ত্রণ জানিয়েছে। এখন যদিও এই মহান অহংকারী জনগণ মানেই হলো ইচ্ছাকৃতভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ জনগণকে বিপথে পরিচালিত করা। এটা শেষ হয় মালিক সম্প্রদায়কে সম্পূর্ণভাবে অন্য পথে পরিচালিত করে। একজন ভদ্রলোক যার মননশীলতা তৈরি হয়েছে ভদ্রলোকদের ছেলেদের জন্য প্রতিষ্ঠিত এক শিক্ষানবিশী বিদ্যালয়ে,
পাবলিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পাঠ নেবার আগে যিনি পাঠ নিয়েছেন ভ্রান্ত ইতিহাস এবং অসৎ রাজনৈতিক অর্থনীতি এবং চাটুকারিতার বৃত্তির এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে যে শিক্ষা যে কোনো একজন শ্রমিক পেতে পারত, কারণ ভদ্রলোকেরা শিক্ষা শিখিয়েছে যে সে একজন খুব ভালো লোক, যে উপরতলার বাসিন্দা, তার পার্সেল বহন করা এবং তার জন্য আয় করা, এবং সেহেতু সে সম্পূর্ণ রাজি তার প্রতি এরূপ আচরণে। সে সততার সঙ্গে বিশ্বাস করে যে এই ব্যবস্থা তাকে এমন সুন্দরভাবে নির্দিষ্ট করেছে তার প্রতিভা সুন্দর বিচার করে। প্রকৃতির প্রতি দাসত্বকে অনিবার্য বলেছেন, কারণ এটা আমরা উপেক্ষা করতে পারি না। এর মতে অবসর এবং অর্থ থাকলে একজন মানুষ প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারে। তাই স্বাধীনতার এই দুই উপাদান দাবি করার জন্য সাধারণ মানুষকে উঠে দাঁড়াতে হবে। এমন প্রার্থীকে ভোট দিয়ে ক্ষমতায় আনা উচিত নয় যে স্বাধীনতার কথা বলে কিন্তু অন্যকে শোষণ করে বাঁচে। যারা এই ক্ষেত্রে ব্যর্থ হয় তারা তাদের স্বাস্থ্য, সুখ, এমনকি তাদের জীবনও হারায়। সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে তাকে নিজেকে পরিশ্রম করতে হবে নাকি অবসরের সঠিক ব্যবহার করে দীর্ঘ ও স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে। লুই আলথুজারের উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করেন আদর্শগত যন্ত্রপাতি কি। আদর্শগত যন্ত্রপাতি পুঁজিবাদী নেতাদের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ জনকে বলেন যে কম মজুরির হীন ভেবে নেওয়া শ্রমিকেরা এত নিশ্চিতভাবে ভদ্রলোকের মতামত সম্বন্ধে ভাবতে পারে না। বর্তমানে যে দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তাদের বিরক্তি এবং হতাশা কখনো কখনো তাদেরকে এগিয়ে নিয়ে যায় তাদের অনুসন্ধানগুলিতে লাথি মারতে মারতে সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে দিতে দিতে, এবং তাদেরকে উদ্ধার করা হয় অত্যাচারের হাত থেকে নেপোলিয়নের মতো কোনো একজন প্রতিভাবানের দ্বারা, যার নাকি সম্রাট হওয়ার ইচ্ছা আছে তার দ্বারা, এবং যার মতামত, মস্তিষ্ক এবং শক্তি আছে সেখানে সুযোগ সন্ধান করে ঝাঁপিয়ে পড়ার। কিন্তু দাস গোষ্ঠীরা যারা সম্রাটের জন্য জয়ধ্বনি দেয় তারাই আবার ব্রিটিশ বা আমেরিকার ব্যালটের ওপরে সম্মতি দিয়ে দেয় যতদূর পর্যন্ত তাদের স্বাধীনতার ব্যাপার যুক্ত আছে। এতক্ষণ পর্যন্ত আমি যা উল্লেখ করলাম তা তো কেবলমাত্র একজন স্বাভাবিক এবং ঐতিহাসিক ঘটনাগুলি ছাড়া আর কিছুই নয়। বলেছেন যে আমি কোনো উপলব্ধিতে বা সিদ্ধান্তে আসতে চাই না, কেননা সেটা আমাকে বিতর্কের মধ্যে ঠেলে দেবে এবং কখনোই বিতর্ক ভালো নয় যখন তুমি আমাকে উত্তর ফিরিয়ে দিতে পারছো না। আমি কখনোই রেডিওর মাধ্যমে বিতর্কের মধ্যে পড়তে চাই না। আমি তোমার কাছ থেকেও কোনো সিদ্ধান্তমূলক মতামত করতে চাচ্ছি না, কারণ তুমি কোনো ভয়ঙ্কর মতামত দিয়ে ফেলতে পারো যতক্ষণ না তোমার মস্তিষ্ক ঠিকঠাক ভাবছে। সর্বদা মনে রাখবে, যদিও কেউ পছন্দ করে না দাস হিসেবে অস্থায়িত হতে, সেই ধরনের স্বচ্ছ আয়োজনের মতো চালাকি ও অনুসৃত হতে। অ্যারিস্টটলের মতো মহাপুরুষেরা দেখিয়েছেন যে আইন শৃঙ্খলা ও সরকার অসম্ভব হয়ে পড়বে যতক্ষণ না জনগণ মান্য করে সুন্দর পোশাকে সজ্জিত হয়ে বিশেষ উচ্চারণে কথা বলে, প্রথম শ্রেণীর গাড়িতে ভ্রমণ করে, অথবা খুব ব্যয়বহুল গাড়িতে, অথবা বেশ হৃষ্টপুষ্ট ঘোড়ার পিঠে চড়ে, এবং কখনো নিজেদের জুতো পরিষ্কার না করে, নিজেদের কোনো কিছুই না করে, যেগুলো সম্ভবত ঘণ্টি বাজিয়ে এবং আদেশ করে সাধারণ মানুষকে দিয়ে করানো হয় তা করে। এবং এর অর্থ অবশ্যই প্রকাশ করে যে তারা খুব ধনী, কোনো দায়-দায়িত্ব এবং বাধ্যবাধকতা ছাড়াই একমাত্র সাধারণ মানুষের মনের ওপরে মহৎ ব্যক্তিত্ব বা ঈশ্বর প্রতিম ভাবনা চিন্তার ছাপ তৈরির দায় ছাড়া। সংক্ষেপে বলা যায়, প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি নিশ্চিত করে জনগণকে অশিক্ষিত মূর্খ পূজারী তৈরি করা বাধ্য শ্রমিক ও আইন মেনে চলার নাগরিক হবার আগে। এটা প্রমাণিত করার জন্য আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে যদিও 10 জন ভোটদাতাদের মধ্যে 9 জন খেটে খাওয়া শ্রমিক, এটা খুবই অসুবিধাকর যে তাদের মধ্যে কিছু শ্রমিককে উৎসাহিত করা হয় তাদের নিজেদের শ্রেণীর সদস্যদের ভোট দিতে। যখন মহিলাদের ভোটাধিকার দেওয়া হয় এবং পার্লামেন্টে দাঁড়াবার ক্ষমতা দেওয়া হয়, তখন তারা তাদের ভোটের প্রথম ব্যবহার করে নিবেদিত প্রাণ এবং সেবিকা গোছের মহিলাদের হারিয়ে দিয়ে
এবং একজন মহিলাকে বেছে নেয় যিনি সর্বতোভাবে ধনী ও ব্যতিক্রমীভাবে আনন্দদায়ক ব্যক্তিত্ব। এই হলো মানুষের চরিত্র, এবং তুমি কোনোভাবেই ব্যক্তি চরিত্রকে পরিবর্তন করতে পারো না। অন্যথায় বলতে গেলে এটা ধরা হয় যে মানুষের চরিত্র পৃথিবীতে সবচেয়ে সরলতম ঘটনা, যাকে পরিবর্তন করা যায় যদি তাকে কম বয়সে ধরা হয় এবং সেবার মনোভাব নিয়ে দাস সমাজ এবং ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা নিয়ে মালিক সম্প্রদায়গুলি হলো পুরোপুরি ভাবে শিক্ষা ও প্রচার ব্যবস্থার নকল উৎপাদিত বস্তু, যেটা তার কাজ শুরু করে আমাদের শিশুদের উপর বহুদিন আগে থেকেই, এমনকি তারা দোলনা ছাড়ার আগে থেকেই। একটা বিপরীত মানসিকতা চুক্তি সাপেক্ষ তৈরি করা যায় একটি বিপরীতমুখী শিক্ষা ও প্রচার ব্যবস্থা দ্বারা। তুমি তোমার জন্য বিষয়টাকে উল্টো ভাবেও ভাবতে পারো, কোনোভাবেই যেন তোমাকে পৌঢ় বা কুসংস্কারচ্ছন্ন করে তুলতে আমাকে বাধ্য করো না। বাস্তব প্রশ্নটি হলো, কিভাবে সারা দেশের আয় দিনের পর দিন সমানভাবে বন্টন করা যাবে সুষমভাবে? বড় বড় খামারে যদি পৃথিবীকে কৃষির দিক দিয়ে ভাগ করা হয়, যন্ত্রচালিত লাঙল ও রাসায়নিক সারের দ্বারা চাষ করা হয় এবং শিল্পের দিক থেকে বড় বড় বৈদ্যুতিক সুবিধাগ্রস্ত কারখানাগুলিতে যান্ত্রিকভাবে ঐশ্বর্যপূর্ণ যে কোনো একটি মেয়ে চালাতে পারে, তাহলে এর তৈরি জিনিস এত উন্নত মানের ও প্রচুর পরিমাণে যোগাবে অদক্ষ শ্রমিকদের। প্রকৃতি হয়তো বা কৌশলগতভাবে তার দান আমাদের প্রতি কমিয়ে দিতে পারে যদি রাসায়নিকবিদেরা প্রকৃতিকে নির্লজ্জভাবে শোষণ করে। এখন তোমার স্বাধীনতার স্বপ্নগুলির থেকে সারা সময় ধরে ইচ্ছে মতো যা খুশি করার আশা বা প্রবণতা মুছে ফেলো। কমপক্ষে তোমার সময়ের 12 ঘন্টা প্রকৃতির আদেশ অনুযায়ী কোনো নির্দিষ্ট কাজ করার মধ্য দিয়ে কাটাতে হবে, এবং তা যদি তুমি না করো, তাহলে তোমার রুটি রোজগার উপার্জন করতে পারো অন্য কাউকে দিয়ে তোমার জন্য তা অর্জন করিয়ে নিতে পারো। তুমি যদি কোনো একটা সভ্য দেশে বাস করো, তবে তোমার স্বাধীনতা সেই দেশের পুলিশ শাসনের ও আইনের ঘেরাটোপের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারা তোমাকে বাধ্য করবে কোনো কিছু করতে বা না করতে এবং ভাড়া ও কর দিতে। তুমি যদি এই সমস্ত নিয়মকানুন না মানো, তাহলে আদালত তোমাকে হত্যা করবে। যদি আইনগুলো যুক্তিপূর্ণ ও সমদর্শী হয়, তাহলে তোমার বলার কিছুই নেই, নালিশ করার কোনো যুক্তিই নেই, কারণ তারা তোমার স্বাধীনতার পরিধিকে বাড়িয়ে দিচ্ছে, তোমাকে অপমান, ছিনতাই ও শৃঙ্খলার হাত থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। কিন্তু বর্তমানে সমাজ যেহেতু গঠিত, তাই তোমার উপরে আরেকটি ঘনিষ্ঠ ফর্মের বন্ধন বার্তায়, যেটা তোমার জমিদার বা নিয়োগকর্তার ব্যাপার। তোমার জমিদার তার জমিদারির মধ্যে তোমাকে বাঁচতে দিতে রাজি নাও হতে পারেন যদি তুমি তার কথা অনুযায়ী না চলো। তুমি যদি চার্চে না গিয়ে চ্যাপেলে যাও, যদি তুমি তার মনোনীত ব্যক্তিকে ভোট না দিয়ে অন্য কাউকে দাও, অথবা তুমি যদি হাড় ও পেশির সঞ্চালনের সাহায্যে কোনো রোগকে সরাবার প্রক্রিয়া অভ্যাস করো, অথবা তুমি যদি একটি দোকান খোলো, তোমার নিয়োগকর্তা তোমার পোশাকের শৈলী, রং এবং অবস্থা কেমন হবে তা ঠিক করে দিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কাজের সময়ও বলে দিতে পারেন। যে কোনো মুহূর্তে তিনি তোমাকে রাস্তায় নামিয়ে হীনবল বেকারদের সঙ্গে ভিড়িয়ে দিতে পারে। সংক্ষেপে, তোমার উপর তার খবরদারি যে কোনো রাজনৈতিক একনায়কের চেয়েও অনেক বেশি। বর্তমানে এর হাত থেকে তোমার মুক্তির একমাত্র উপায় বা অস্ত্র হলো ট্রেড ইউনিয়নের মাধ্যমে ধর্মঘট করা, যেটা একমাত্র প্রাচীন প্রাচ্য দেশীয় উপোসের উপায়। তোমার শত্রুর দোরগোড়ায় বসে থাকো। এখন দেশের পুলিশ তোমাকে অনুমতি দেবে না তোমার নিয়োগকর্তার দোরগোড়ায় উপোস দিতে। যদি উপোস করতেই হয়, তাহলে তুমি এমন উপায় অবলম্বন করো যা হবে ধর্মঘটের চরম রূপ। একই ঘরে বসে যদি একই সময়ে সমস্ত জায়গায় ধর্মঘট চলে, তবে সেটা হয়ে ওঠে মানুষের ভুলের চরম রূপ। যদি 1 সপ্তাহ ধরে পূর্ণ ধর্মঘট ঘটে, তাহলে তা সমস্ত মানব সমাজকে মুছে দেবে এবং শ্রমিকরাই প্রথমে মুছে যাবে। ট্রেড ইউনিয়ন সংক্রান্ত ধর্মঘট পাগলামির পর্যায়ের। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন শ্রমিক রাজনীতিবিদ কখনোই মঞ্জুর করবে না একই সঙ্গে একটার বেশি ধর্মঘটের। অন্য শিল্পের শ্রমিকেরা বেশি সময় শ্রম দিয়ে এই ধর্মঘটকে সমর্থন করবে। এখন ব্যাপারটাকে এইভাবে ধরা যাক যে, যদি তোমাকে দিনে 12 ঘন্টা কাজ করতে হয়, তবে তোমার খুশি মতো ঘন্টা 4 সময় তোমাকে কাটাতে দেওয়া উচিত দেশের নিয়ম অনুযায়ী, এবং তোমার অধিকারের পর্যাপ্ত টাকা একটা
দারুণ বই কেনার জন্য অথবা ছায়াছবি দেখতে যেতে পারে, অথবা একটা আধ বেলার ছুটিতে ফুটবল ম্যাচ দেখতে যেতে পারো, অথবা তোমার মন যা চায় তাই করতে পারো। কিন্তু এমনকি এখানেও প্রকৃতি খুব সহজভাবেই নাক গলাতে পারে, কারণ তুমি যদি ৮ ঘন্টা কাজ করো, যেটা খুব পরিশ্রমের, এবং এরপরে বাড়িতে গিয়ে যে মনের উৎকর্ষতা বাড়াবার জন্য আমার বইগুলি পড়ো, তবে তুমি দেখবে তুমি আধ মিনিটেই জবরদস্ত ঘুমিয়ে পড়েছ, এবং তোমার মন থেকে যাবে পিছিয়ে পড়া বর্তমান অবস্থাতেই। আমরা একে অন্যকে যে পরামর্শ দিয়ে থাকি তা হলো, শেক্সপিয়রের ইয়াগো যেমনটি বলেছিলেন যে কিপ ইউর মানি ইন ইউর পার্স। কিন্তু আমরা যেহেতু মাইনের দিনে টাকার ব্যাগে রাখার মতো খুব কম অর্থ পাই, এবং সারা সপ্তাহ ধরে অন্য লোকেরা এখান থেকে অর্থ বের করে নেয়, তখন ইয়াগোর পরামর্শ বাস্তবিক অর্থে প্রসঙ্গ হারিয়ে ফেলে। আমরা যা চাই তা পাবার আগেই আমাদের নীতির পরিবর্তন করা জরুরি, এবং এর মধ্যে আমাদের স্বাধীনতা সম্বন্ধে হাওয়া দেওয়া বন্ধ হওয়া দরকার। কারণ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ স্বাধীনতা কাকে বলে জানে না, কখনো তার স্বাদ পায়নি। সবসময়ই স্বাধীনতার পুরাতন ইংরেজি নাম বিশ্রাম এই নামে ডাকে, এবং হইচই চালিয়েই যায় আনন্দের ব্যাপারে আরো বিশ্রাম ও আরো অর্থের জন্য। বেশ খানিকক্ষণ ভালোভাবে কাজ করার পর তারা হইচই চালিয়ে যায়। চলো রুল ব্রিটানিকা গান আমরা বন্ধ করে দিই। যতক্ষণ না পর্যন্ত আমরা একজন পার্লামেন্টের সদস্যকে নির্বাচন করতে পারি যিনি আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার প্রতি আমাদের প্রীতি ও ভালোবাসার সম্বন্ধে কথা বলেন, তিনি নিশ্চিতভাবে প্রথম সারির বিশৃঙ্খলাকারী যিনি আমাদের শ্রমের উপরে বেঁচে থাকতে চান। এখন ধরা যাক আমরা অবশেষে আমাদের যা আছে, অর্থাৎ আমরা যে অবস্থার সঙ্গে অভ্যস্ত তার চেয়েও প্রচুর অবসর এবং প্রচুর অর্থ আমরা পেলাম। তাহলে আমরা ওই বাড়তি সময় ও অর্থ নিয়ে কি করব? শ বলছেন, আমি আমার শৈশবে জেনেছিলাম যে শয়তান তার বদমাইশির জায়গা খুঁজে নেয় অলস হাতগুলিতে। আমি দেখেছি মানুষের সৌভাগ্য বলে তারা তাদের সুখ, স্বাস্থ্য এবং শেষ জীবনে সেগুলোকে হারিয়ে ফেলে, যেমনটি নিশ্চিত করে ঘটে শ্যাম্পেন ও সিগারেটের জায়গায় ইঁদুর মরা বিষ গ্রহণ করলে। অবসর সময় নিয়ে কি করা উচিত এটা জানা খুব একটা সহজ ব্যাপার নয়, যদি না আমরা অবসর নিয়ে বেড়ে উঠি। স বলেন, তাই আমি তোমাকে মানে পাঠককে একটি প্রশ্নের মধ্যে অবতরণ করতে চাই চিন্তা করার জন্য, যে তোমার পছন্দ অনুযায়ী তুমি দিনে ৮ ঘন্টা কাজ করে ৪৫ বয়সে অবসরকালীন ভাতা সম্পূর্ণ নিয়ে অবসর নেবে, নাকি দিনে ৪ ঘন্টা কাজ করে যাবে ৭০ বছর বয়স পর্যন্ত? আমাকে উত্তর পাঠাবার দরকার নেই, দয়া করে এই ব্যাপারটা নিয়ে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলো। এই প্রবন্ধে চ্যাটেল স্লেভারি বলতে একটি কথা আছে। চ্যাটেল স্লেভারি is also called traditional slavery, is so named because people are treated as the chattel or personal property of the owner, and people are bought and sold as commodities. Typically, under the chattel slavery system, children inherited slave status via the mother, Partus sequitur ventrem. স বলেন, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের দাসত্ব এটা খুবই ঘৃণিত ব্যাপার, এটা ঘৃণাপূর্ণ ব্যাপার। ইট ইজ হেটফুল টু দ্য বডি অ্যান্ড টু দ্য স্পিরিট। এখানে আরো বলা হয় যে কবিরা ঘোষণা করেছেন, নো ম্যান ইজ গুড এনাফ টু বি অ্যানাদার ম্যানস মাস্টার। এই প্রবন্ধ থেকে একটা প্রশ্নের উত্তর উল্লেখ পাওয়া যায়, সেটা হলো একজন মানুষের হঠাৎ ভাগ্য ফিরে আসলে তার অবস্থা কি হয়। ইফ এ ম্যান সাডেনলি কামস ইনটু এ ফরচুন, হোয়াট হ্যাপেন্স? এর উত্তরে বলা হয়েছে, ইট ইজ অফেন ফাউন্ড দ্যাট ইফ এ ম্যান সাডেনলি কামস ইনটু ফরচুন, হি লজেস হিজ হ্যাপিনেস অ্যান্ড হেলথ অ্যান্ড ফাইনালি হিজ লাইফ। এই প্রবন্ধে শ নেপোলিয়নিক জিনিয়াসের কথা বলেছেন। এই নেপোলিয়নিক জিনিয়াস হলো এমন একজন ব্যক্তি যার রয়েছে ফ্যান্সি ফর বিইং অ্যান এম্পেরর and who has the courage and brains and energy to jump at the chance. প্রবন্ধের শুরুর দিকে লেখক বলেছেন যে
আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে our country is the land of the freedom and that our freedom was won for us by our forefathers when they made King John sign Magna Carta. When our forefathers defeated the Spanish Armada, when they cut off King Charles's head, when they made King William accept the Bill of Rights, when they issued and made good the American Declaration of Independence, when they won the Battle of Waterloo and Trafalgar on the playing fields of Eton, and when only the other day they quite unintentionally changed the German, Austrian, Russian and Ottoman empires into republics. এই সমস্ত গৌরব গাথার কথা, আমাদের পূর্বপুরুষদের কথা ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়। বলেন সরকার যেটা নিশ্চিত করতে চায় সেটা হলো স্লেভারি অফ ম্যান টু ম্যান।